দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অনেক সময় আমরা রাস্তার বিভিন্ন অংশে টার্ন থাকে, মোড় থাকে, সেই মোড়গুলা বাঁকা বাঁক যখন যেখানে নেয় সেখানে গাড়ি চালানোর ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস খেয়াল করি যে গাড়িটার ব্রেক আমরা কমিয়ে ফেলাই। দেখবা গাড়ি সাধারণ রাস্তায় বা সরল পথে যে সরল রাস্তায় যেভাবে চলতেছে, মোড় নেওয়ার সময় গাড়ির ব্রেক অনেক অংশে কমিয়ে নিয়ে আসে। আবার আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হলো রাস্তার এমনি সরল পথে রাস্তার শেপ যেরকম থাকে, যে যে সকল পয়েন্টে রাস্তার বাঁক নিয়েছে বা রাস্তাটা মোড় নিয়েছে সে সকল জায়গায় কিন্তু রাস্তার লেভেলিংটা ঠিক একই রকম থাকে না, একটু ভিন্নতা আসে। তো এই বিষয়টা আমরা বইয়ের ভাষায় বা ফিজিক্সের ভাষায় ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল নামে অভিহিত করে থাকি। এবং এই ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা করতে হয় এজন্যই যে আমরা যখন একটা রাস্তায় চলি তখন কিন্তু সবসময় আমাদের খেয়াল রাখতে হয় যে গাড়ির বেগ যদি একেবারে কমে যায়, তোমরা জানো একটা ইঞ্জিনের বেগ কমানো বাড়ানোতে তার কিন্তু একটা এনার্জি লস হয়। আবার গাড়ির বেগ যদি হঠাৎ করে কমানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গাড়ির গতিটা কমাইতে হয়, আবার গতি বাড়াইতে হয়। বাড়ানো কমানোর এই মাঝখানে সময়েরও কিন্তু একটা নষ্ট হয়। তোমার বাড়িতে যাওয়ার সময় যদি 10টা মোড় থাকে তাহলে তো বড় ভাগে যাইতে তো তাই, তাহলে দেখবা জায়গায় জায়গায় গাড়ির গতি কমে গেছে। তো আমরা চেষ্টা করি যে রাস্তাটা এমন ভাবে বানানোর জন্য যে যাতে কম পরিমাণ মানে বেগ কমাইতে হয়, মানে বেগ যাতে খুব বেশি কমানো না লাগে, আমরা ওইভাবেই রাস্তাটা তৈরি করি। এখন তারপরও বেগ কিন্তু কমাইতেই হবে, একেবারে ওই বেগেই যাওয়া কিন্তু যাবে না। এবং এই কারণেই দেখবা যে এই জিনিসটা যারা মেনটেন করে না গাড়ি চালায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি, এই মোড়ের মধ্যে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এটার একটা কারণ হলো এই ব্যাংকিং কোণের এই এক্সপ্লেনেশনটা। তোমরা যদি এটা সম্পর্কে বুঝো তখন তোমরা বুঝতে পারবা কেন এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, সরল পথে যখন চলি চালাই গাড়ি তখন তো সোজাসুজি যাই, তখন কোনো কথা নাই। যখন মোড় নেই তখন কিন্তু আমার গতিটা আর সরল রৈখিক গতি থাকে না, তখন কি থাকে না, ডিরেকশনাল গতি থাকে না, তখন কিন্তু অ্যাঙ্গুলার মোশনে চলে যাই। আমরা কি কোথায় চলে যাই? অ্যাঙ্গুলার মোশনে। যেমন এই যে রাস্তাটা টান দেখতে পাচ্ছ তোমরা, আমি আঁকাইছি, এই টানের মধ্যে তুমি যদি এই টানটা এদিক থেকে যাই এইদিকে ঘুরতে চাও তাহলে এখানে একটা কি হবে, একটা সার্কেল হবে না, কাল্পনিক সার্কেল না? এই সার্কেলের সম্পূর্ণ সার্কেল তুমি ঘুরতেছো না, ঠিক আছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত তো তুমি সার্কুলার ওয়েতেই গেছো, বুঝতে পেরেছো? তাহলে এবং এই ধরনের রাস্তা যখন বাঁক নিবা তুমি, তখন তোমার যে ওজন দিয়ে তো মাটিতে ধাক্কা দিবা। যদি সাইকেল চালায় যাও মাটিও তোমার সমান এবং বিপরীত ধাক্কা দিবে। তাহলে তুমি যে মাটিতে ধাক্কা দিলা সেটা মনে করো এফ বলে ধাক্কা দিলা, মাটি যে তোমার প্রতিক্রিয়া বল দিল সেটা মনে করো আর হলো। তাহলে তুমি যে মাটিতে ধাক্কা দিছো সোজাসুজি রাস্তা, যেমন এইভাবে যখন গাড়ি চালাবা তুমি, তখন তো তোমার ক্রিয়া বল হবে সোজা নিচের দিকে, প্রতিক্রিয়া বল সোজা উপরের দিকে, এবং এটা সমান এবং বিপরীত হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? কিন্তু যখন তুমি অ্যাঙ্গুলার ভাবে করবা, ফোর্সটা প্রয়োগ করবা, যখন তোমার সাইকেলটা এরকম বাঁক নিবে, মানে এইরকম থাকবে সাইকেল, তাহলে তোমার প্রতিক্রিয়া বল এইদিকে না, ক্রিয়া বল এই বরাবর কিনা, তাহলে প্রতিক্রিয়া বল তো এই বরাবরই হবো। আমার ক্রিয়া বল যদি এরকম অ্যাঙ্গেল ভাবে হয়ে থাকে তাহলে প্রতিক্রিয়া বল ওই অ্যাঙ্গেলেই হবে না। এই যে দেখো এই বরাবর ক্রিয়া বল আসছে, তাহলে প্রতিক্রিয়া বল এই বরাবর হবে। আর তোমাদের আমি ভেক্টরের অধ্যায়ে পড়াইছিলাম তির্যক ভাবে প্রযুক্ত বলের উপাংশ বিভাজন হয়। তাহলে এই যে বলটা, এই বলেরও কি হবে, উপাংশ তৈরি হবে। এই কোণটা যদি থিটা হয়, উলম্বের সাথে যদি তুমি থিটা কোণে ঝুঁকে গাড়ি চালাও, থিটা কোণে বেঁকে গাড়ি চালাও, তাহলে তোমার এই মানটা হবে আর কস থিটা, এই মানটা হবে আর সাইন থিটা। কথা বুঝাইতে পারছি ভেক্টরের নিয়মে? এখন তোমার শরীরের যে ওজনটা, সেই ওজনটা প্রশমিত হবে আর কস থিটা দ্বারা। তাহলে আমরা লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়াল টু তোমার ওজন বা গাড়ির ওজন, আর আর সাইন থিটা এই যে বল, এই বলটা কিভাবে প্রশমিত হবে। এটা হলো তুমি যখন বৃত্তপথে ঘুরতেছো, এই যেখানে টান নিতেছো মানে কি, তোমার মোশনটা পুরোটা সার্কুলার মোশন।
অ্যাঙ্গুলার মোশন। তাহলে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে তোমরা জানো, এর আগে ক্লাসে আমি বলছি, কোন বস্তু যখন বৃত্ত পথে ঘুরে তখন ওই বৃত্তের কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, যেটাকে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিফুগাল ফোর্স বলা হয়। এই সেন্ট্রিফুগাল ফোর্স এটা কি হবে, আর sin থিটার সমান হবে। সেন্ট্রিফুগাল ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও প্রতিপাদন করে দিয়েছিলাম, সেটা হচ্ছে mv স্কয়ার ভাগ r। তাহলে এটার এখন এক নং সমীকরণ ধরো, আমি দুইটা থেকে একটা কম্বিনেশনাল ইকুয়েশন দাঁড় করাতে চাচ্ছি। এটাকে যদি 1 ধরো, এটাকে 2 ধরো, তাহলে 2 নং ভাগ 1 নং করো। তাহলে r sin থিটা বাই r cos থিটা মানে কি, r কাটা sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা না। আর এখানে কি mv স্কয়ার ভাগ r, ভাগ না দিয়ে গুণ দিলে উল্টে যাবে mg, কাটা b স্কয়ার বাই rg। তাহলে tan থিটা সমান কি b স্কয়ার ভাগ rg। এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন। এখান থেকে তুমি বের করতে পারবা যে একটা রাস্তা নিরাপদে যদি বাঁক নিতে চায় তাহলে তার কত বেগে গাড়ি চালাইতে হবে। দেখো এই লাইনের পরে তোমরা এটা লিখতে পারো, b কল rg tan থিটা, অথবা b কল rg tan থিটার উপরে পাওয়ার হলো হাফ হবে, অথবা রুট ওভার লিখতে পারো। লাইক এটা না লিখলাম, b এর মান বের করলে rg tan থিটা পাওয়ার হাফ, রুটের মান হাফ, এজন্য রুট দিলেও সমস্যা নাই, এইভাবে লিখলাম। তাহলে তোমার বেগ যদি এত হয় তাহলে কখনো তুমি নিরাপদে গাড়িটা রাস্তাটা বাঁক নিয়ে যাইতে পারবা। কিন্তু তোমার বেগ যদি এর চেয়ে বেশি হয় তখন কিন্তু সংঘর্ষ হওয়ার, মানে তুমি কেন্দ্রমুখী বল বেশি হয়ে যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি কেন্দ্রের দিকে যাবা। আর রাস্তার কেন্দ্র কোণে, বাঁক নেওয়া রাস্তার কেন্দ্র হইলো খোল, মানে গর্ত রাস্তার নিচে। এই যে এটা তো রাস্তা তো আমি এটা ধরছি, তাহলে এই যে এখানে যে বৃত্ত যেটা তৈরি হয়েছে, এই বৃত্ত বলো, তাহলে এই বৃত্তের কেন্দ্র এখানে না, এটা কোথায়, এটা রাস্তার বাইরে না। তাহলে রাস্তার বাইরে যদি তোমার যে কেন্দ্রমুখী বল থাকবে, ওই বলটা যদি অ্যাক্টিভেটেড থাকে, তাহলে তুমি তোমার রাস্তার মন নেওয়ার সময় রাস্তার বাঁকে ওই কেন্দ্রে চলে যাবা। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এই একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গেল। আর একটা ভাবে আমরা এক্সপ্লেনেশন করতে পারি। তোমরা জানো একটা বস্তু আমরা যখন যে গাড়ি চালাই অথবা আমরা হাঁটি, সবসময় আমাদের একটা ঘর্ষণ বল কাজ করে, তাই না? এই ঘর্ষণ বলের মানটা সম্পর্কেও একেবারে এই অধ্যায়ের শুরুতেই পড়াইছি। ঘর্ষণ বলের ক্ষেত্রে রাস্তার উপর নির্ভর করবে, সারফেসের উপর নির্ভর করবে যে আমি কোন সারফেসে হাঁটতেছি বা চলতেছি। পিচ ঢালা রাস্তা আর হচ্ছে রাস্তা তো একরকম হবে না, এই ঢালাই করা রাস্তা একরকম হবে না। তাহলে এটা রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, মিউ ইজ ইকুয়াল টু fk বাই r অথবা fs বা r হয়, তাই না? যেহেতু আমরা এখানে গাড়ি চলার অবস্থার কেস আলোচনা করতেছি, তাহলে fk বা r কি কাইনেটিক ফ্রিকশন। আর এই যে r হচ্ছে প্রতিক্রিয়া বল, এটা আমরা mg দ্বারা প্রকাশ করতে পারি। সুতরাং f ইকুয়াল মিউ mg। এটা কি, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়া চলার সময় ঘর্ষণ বল, এটা কি বল, ঘর্ষণ বল। এরপরের কথা শোনো, তুমি যে রাস্তা দিয়ে চলার সময় একেবারে খোলে চলে যাইতেছো না, এটার আরেকটা কারণ হচ্ছে, এটার আরো একটা কারণ হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল। আর এই যে ঘর্ষণ বল বাধাদানকারী রাস্তার সাথে তোমার সাইকেলের চাকার অথবা গাড়ির চাকার অথবা তোমার হাত পায়ের এই ঘর্ষণ বলটা সমান হওয়ার কারণে বা কম থাকার কারণে, মানে ঘর্ষণ বলের চেয়ে কেন্দ্রমুখী বল কম থাকার কারণেই তুমি কিন্তু রাস্তার খোলে যেতেছো না। এই যে এফটা বাধাদানকারী বল না, কোন বলকে বাধা দিতেছে, কেন্দ্রমুখী বলকে বাধা দিতেছে। আমরা কেন্দ্রমুখী বলের কথা কি জানি, FC ইকুয়াল mv স্কয়ার ভাগ r জানি, তাই না? এখন বোঝার চেষ্টা করো। আর একটা ভাবে ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো এইটা সংঘর্ষ হয় না কেন? কারণ ঘর্ষণ বল কি হয়, is greater than FC, is greater than or equal FC, অর্থাৎ f এর মানটা FC এর চাইতে বড় অথবা সমান হয়। f এর মানটা FC এর মানের চাইতে বড় অথবা সমান হয়। যদি FC বড় হয়, এই যে কেন্দ্রমুখী বল বড় হইলো, তার মানে কেন্দ্রের দিকে খোলে চলে যাবা। বুঝতে পারছো? যদি সমানও হয় তাহলে আমরা বলতে পারি কোন রকম দুর্ঘটনা এড়ায় চলে যেতে পারবা, কিন্তু যদি বেশি হয় তাহলে দুর্ঘটনা ঘটবে। তাহলে আমরা এই f এর পরিবর্তে লিখতে পারি মিউ mg is greater than or equal mv স্কয়ার বা r। এখান থেকে যদি r গুণ করি, উভয় পাশে m চলে গেল, মিউ g is greater than b স্কয়ার বা r, বা b স্কয়ার is greater than is less than, এইভাবে লিখি মিউ rg, বা b is equal to মিউ rg তার উপরে হলো হাফ।
এই যে নিরাপদে বাঁক নেওয়ার জন্য এটাও একটা কন্ডিশন। ম্যাথ যখন করবা তখন তো আর ইকুয়াল দিয়া করা যাবে না, এবং সর্বনিম্ন মান ইকুয়াল দিয়া করতে হবে, বি ইকুয়াল মিউ আর জি পাওয়ার হাফ, এইভাবে করবা। বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে তুমি যখন একটা রাস্তা দিয়ে চলবা, রাস্তা দিয়ে বাঁক নিবা, তখন সেই বাঁক নেওয়ার সময় তোমার বেগটা মিউ আর জি রুট ওভার হাফ, মানে মিউ আর জি রুট ওভার এর মানের সমান অথবা তার চেয়ে ছোট হওয়া লাগবে, তাহলে নিরাপদে বাঁক নিতে পারবা। আর এর চেয়ে বেশি হইলে বেগের মান, তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই জন্য কিন্তু দেখবা যে সকল জায়গায় মোড় আছে এবং বড় বড় গাড়ি চলে বা বেশি গাড়ি চলে, সে সকল জায়গায় লেখা আছে সর্বোচ্চ গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার, সর্বোচ্চ বেগ এত কিলোমিটার পার আওয়ার, ওর চেয়ে বেশি বেগে যাওয়া যাবে না। তাহলে এটাকে, এই বেগটা নির্ধারণ করে দিছে কে? সিভিল ইঞ্জিনিয়ার, সে হিসাব নিকাশ করে। আর একটা ব্যাপার, এই বেগের মানের তাহলে চেঞ্জ করতে হবে, তাই না? এই বেগের মান কিন্তু স্বাভাবিক, তুমি নরমালি যে গতিতে চালাইতেছো তার অবশ্যই একটু হলেও কম হবে। এখন ব্যাপার হচ্ছে এই প্রবলেমটা যাতে না হয়, খুব বেশি এড়িয়ে চলা সম্ভব না, একেবারে এড়িয়ে চলা সম্ভব না, সামান্য কিছু এড়িয়ে চলা সম্ভব। এই সামান্য কিছু এড়িয়ে চলার জন্য আমরা কি করি? আমরা যে সকল জায়গায় রাস্তা বাঁক থাকে ওই সকল জায়গায় বাঁকের দিকের অংশটা একটু নিচু রাখি এবং অন্য দিক অংশটা একটু উঁচু রাখি। কারণ কি? কারণ হইল কেন্দ্রমুখী বল যাতে সৃষ্টি হয়, কেন্দ্রমুখী বলের যাতে যোগান দেওয়া যায়। এই কেন্দ্রমুখী বলটাকে প্রশমিত করে দেওয়ার জন্য বা সৃষ্টি হওয়া কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কারণে, যোগান দেওয়ার জন্য রাস্তাটাকে আমরা, রাস্তার শেপটাকে কিছুটা চেঞ্জ করে দেই। সেটা কি করি? এইরকম করে তৈরি করি। রাস্তার এক পাশে একটু উঁচু, এটা খুব সামান্য উঁচুই করা হয়, থিটার মান খুবই কম থাকে, এবং রাস্তার এক পাশ থেকে আরেক পাশে এইচ পরিমাণ উচ্চতা। রাস্তার প্রস্থ যদি ডি হয় তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ, না? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি? লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ কি? ডি। বুঝছো? তোমরা দেখবা তোমাদের বইয়ের অঙ্কের মধ্যে এটা ট্যান থিটাও লেখে। কি লেখে? ট্যান থিটাও লেখে। তাহলে ট্যান থিটা আর সাইন থিটা কি হয়? সমান হয়। কেন সমান হয় জানো? কারণ এটার এই থিটার মানটা খুবই কম হয়। এই থিটার মানটা কি হয়? খুবই কম হয়। এই দেখো, বোঝার চেষ্টা করো, একটা সমকোণী ত্রিভুজ, এটা অনেক ছোট, এটা যদি অনেক ছোট হয়, এটা অনেক ছোট, মনে করো এরকম, তাহলে দেখো অতিভুজ আর ভূমির মধ্যে খুব বেশি পার্থক্য থাকে? অতিভুজ আর ভূমির মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। এই জন্য এই কেসে লেখা হয় tan থিটা সমান sin থিটা সমান h ভাগ d। d হচ্ছে রাস্তার প্রস্থ, h হলো উচ্চতা। তাহলে প্রশ্ন আসে যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশ কতটুকু উঁচু করতে হবে, তাহলে এই h এর মানটা বের করে দিবা। বুঝতে পেরেছো?